প্রথমে আমরা আলোচনা করি শৈবাল সম্পর্কিত বিভিন্ন টার্ম নিয়ে। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে লিথোফাইট। লিথোফাইট জিনিসটা কি? লিথোফাইট হচ্ছে যে সকল শৈবাল পাথরের উপর জন্মায়, মানে হচ্ছে পাথরের উপর যে সব শৈবালগুলো জন্মে থাকে। এরপরে আছে এন্ডোফাইট। এন্ডো বলতে আমরা সাধারণত কি বুঝি? এন্ডো বলতে আমরা নরমালি বুঝি কি ভেতরে অবস্থান করছে, তাই তো? এখন এই এন্ডোফাইট গুলো তাহলে কি হবে? যে কোনো উদ্ভিদের টিস্যুর ভিতরে অবস্থান করবে, টিস্যুগুলোর ভেতরে অবস্থান করবে, টিস্যুর ভেতরে অবস্থান করে। এরপর আছে হচ্ছে এপিফাইট। এপিফাইটটা থাকবে হচ্ছে কোনো একটা অবলম্বনের উপরে, মনে করো কোনো জলজ উদ্ভিদ বা অন্য কোনো বড় শৈবালের দেহের উপরে গিয়ে এপিফাইটগুলো অবস্থান করবে। তার মানে হচ্ছে তারা অন্য কিছুকে আঁকড়ে ধরে রাখে। এখন এখানে এপিফাইট সম্পর্কে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এপিফাইট অন্য একটা জিনিসের উপর ঠিকই বসে থাকে, কিন্তু তাদের থেকে কোনো পুষ্টি গ্রহণ করে না। মানে হচ্ছে তারা শুধু আঁকড়ে ধরে বসে থাকে তাদের একটা অবলম্বনের জন্য, পুষ্টি গ্রহণ করে না। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা তাদের জীবনের পুরোটা সময় পর্যন্ত একটা জিনিসকে অবলম্বন করে আঁকড়ে ধরে থাকে। আচ্ছা, তো এটা ছিল লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট। আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে বেন্থিক শৈবাল। এই সবগুলো সম্পর্কেই কিন্তু আমরা বইতে পড়েছি। তো বেন্থিক শৈবালের মধ্যে বেন্থিক শৈবালটা আসলে কি? বেন্থিক শৈবালটা থাকে হচ্ছে বেন্থোস জোনে। বেন্থোস জোনটা কি? বেন্থোস জোনটা হচ্ছে মূলত, মনে করো এটা একটা জলাশয়, যে কোনো একটা জলাশয়। আবার মনে করো যে সমুদ্র, যেই পানির গভীরতা রয়েছে একবারে নিচের অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে বেন্থোস জোন। বেন্থোস জোনের মধ্যে যে সকল শৈবাল থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবালের মধ্যে কি কি থাকতে পারে? রেড অ্যালজি থাকতে পারে, তারপর গ্রিন অ্যালজি থাকতে পারে, ব্রাউন অ্যালজি থাকতে পারে। তো এগুলো হচ্ছে বেন্থিক শৈবাল। তো আমি কমেন্টগুলো পড়ি, দেখি আমাদের লাইভ ক্লাসে কে কে আছে। আমাদের সাথে আছে হচ্ছে হাসান মোহাম্মদ নাজমুল, ও আছে হচ্ছে ঝালকাঠি থেকে। এসানুল হক হাসিব আছে কিশোরগঞ্জ থেকে। বিশ্বজিৎ দাস আছে চিটাগাং থেকে। আরমান শিকদার আছে পিডি কলেজ। এমডি নাজমুল হাসান আছে কুমিল্লা থেকে। এহসানুল হক হাসিব আছে কিশোরগঞ্জ থেকে আছে, ওর নাম একবার পড়েছি, ও কয়েকবার কমেন্ট করেছে। তারপর ঝিনাইদহ থেকে আছে সাধন কুমার। ইমরুল তানজিদ আছে গাজীপুর থেকে। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট আর বেন্থিক শৈবালের মধ্যে লিথোফাইট কোনটা? লিথোফাইট হচ্ছে পাথরের উপর জন্মায়। এটার উদাহরণ হচ্ছে বসেরিয়া। এন্ডোফাইটের উদাহরণ হচ্ছে ক্লোরেলা। এপিফাইটের উদাহরণ হচ্ছে ওজোগোনিয়াম। আশা করি আমরা লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট আর বেন্থিক শৈবালটা বুঝতে পেরেছি। এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটা হচ্ছে যে মনে করো এটা মনে করো একটা জলজ উদ্ভিদ। এখানে একটা শৈবাল এই জলজ উদ্ভিদটা উপরে, জলজ উদ্ভিদটাকে আঁকড়ে ধরে আছে। এটা হচ্ছে শৈবাল, এটা হচ্ছে জলজ উদ্ভিদ। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই শৈবালটা কি ধরনের? অপশন কি কি? অপশন হচ্ছে এই শৈবালটা এন্ডোফাইট, অপশন বি হচ্ছে এই শৈবালটা এপিফাইট,
অপশন সি হচ্ছে এই শৈবালটা লিথোফাইট। তো যেটা অ্যান্সার তোমরা কমেন্টে এ বা বি বা সি যেটা অ্যান্সার সেটা লিখে জানিয়ে দাও, আমি একটু পরে কমেন্টগুলো পড়ছি। তো এটা ছিল আমাদের প্রথমে কিছু শব্দ সম্পর্কে। এখন আসি শৈবালগুলো কিরকম হয়। শৈবালগুলো এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। তো এককোষী শৈবালের মধ্যে কি কি আছে? এককোষী শৈবালের মধ্যে আছে হচ্ছে এককোষী শৈবাল, তার মধ্যে আছে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এরপরে আছে কলোনি গঠনকারী শৈবাল। কলোনি গঠনকারী শৈবাল হচ্ছে ভলভক্স। এককোষী শৈবালটা হয় হচ্ছে একটা কোষ থাকবে, তার ফ্লাজেলা থাকবে। আর কলোনি গঠনকারী যে শৈবালটা, সেখানে যেটা হয় কয়েকটা ছোট ছোট কোষ একসাথে থেকে এরকম একটা অংশ গঠন করে। ভলভক্সটা দেখতে হয় হচ্ছে এরকম, তার একটা কলোনি আকারে থাকে। আমরা অনেক কিছুর ক্ষেত্রেই পড়েছি যে একসাথে অনেকগুলো কোষ থাকে, সেটা একটা কলোনি গঠন করে। তো ভলভক্স সেটাই করে। এরপরে আছে হচ্ছে সুতার মতো আকৃতি। এটা হচ্ছে আকৃতিগুলো কিরকম হবে সেই অনুযায়ী কি কি ধরনের শৈবাল আছে সেটা বলছি। সুতা আকৃতির শৈবালের মধ্যে কি থাকতে পারে? আমরা নাম শুনেছি আগে, স্পাইরোগাইরা। এটা আমরা জানি একটু ফিলামেন্ট টাইপের। এখন দেখো এই সুতার মধ্যে কয়েক ধরনের থাকতে পারে। সুতা আকৃতির ফিলামেন্টাস এবং একই সাথে শাখা থাকবে। আবার এমন হতে পারে সুতার মতন শাখাও আছে এবং রঙিন, এ ধরনের হতে পারে। এখন সুতা আকৃতির এবং শাখান্বিত, সেটার উদাহরণ হচ্ছে চেটোফোরা। আর সুতার মতো শাখান্বিত এবং রঙিন, এইটার উদাহরণ হচ্ছে পলিসাইফোনিয়া। আশা করি বুঝতে পারছো। তো ওই কোশ্চেনটার অ্যান্সার আমি দেখি কারা কারা অ্যান্সার দিয়েছো। অ্যান্সারের মধ্যে মোহাম্মদ জাহিদ ভুইয়া অ্যান্সার দিয়েছে বি, সাদ অ্যান্সার দিয়েছে লিথোফাইট সি, এরপরে আফিয়া সুলতান অ্যান্সার দিয়েছে বি, তাসফিয়া দিয়েছে বি, মেহেদি হাসান মিরাজ দিয়েছে এ অ্যান্ডোফাইট, রাফসান দিয়েছে বি, বাদল দিয়েছে এন্ডোফাইট, নীলিমা দিয়েছে এপিফাইট অপশন বি, ফারুক হোসেন বলেছে বি, শিমুল বলেছে বি, পলাশ বলেছে বি, নাহিদ হাসান নীরব বলেছে বি, সেলিম বলেছে এপিফাইট। আচ্ছা, তোমরা অনেকে বলেছে অপশন বি। এখন দেখো, তোমরা যারা এ বলছিলে, আমি বলেছি জলজ উদ্ভিদটার উপরে শৈবালটা আছে। এন্ডোফাইটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে টিস্যুটার ভেতরে শৈবালটা থাকবে। এটা কি ভেতরে আছে? ভেতরে কিন্তু নেই, উপরে আছে, এর কারণে এটা এন্ডোফাইট হবে না। সি এর ক্ষেত্রে দেখো, সি হচ্ছে লিথোফাইট। লিথোফাইট বলেছি পাথরের উপর জন্মানো। জলজ উদ্ভিদ কি কোনোভাবেই পাথর মনে হচ্ছে না, তার মানে সেটা লিথোফাইট হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে এপিফাইট। কেন? কারণ হচ্ছে একটা জলজ উদ্ভিদের উপরে সে জাস্ট আঁকড়ে ধরে বসে আছে। জলজ উদ্ভিদ থেকে সে কোনো পুষ্টি নিচ্ছে না, সে তার আশপাশ থেকে পুষ্টি নিতে পারবে, এই কারণে এটা হবে হচ্ছে এপিফাইট। তো তোমরা যারা সঠিক অ্যান্সার বি লিখেছিলে তারা সঠিক অ্যান্সার দিয়েছো, আর বাকিরা আশা করি জিনিসটা এখন বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেক ধরনের শৈবাল আছে বড় পাতার মতো দেখতে, বড় পাতার মতো। ওগুলোর ছবি যদি কখনো দেখো তোমরা, তাহলে দেখবে ঠিক এরকম এরকম দেখে। সেগুলোকে আমরা বলে থাকি সি লেটুস। এটার উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে আলবা। বড় পাতার মতো দেখতে হচ্ছে আলবা নামক শৈবালগুলো। আচ্ছা, এরপরে কিছু শৈবাল আছে যাদেরকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
সেটা হচ্ছে কি সারগাজম। এই শৈবালটাকে মূল কাণ্ড পাতা দেখে মনে হয় যে বিভক্ত করা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। সেটা আমরা শৈবালের বৈশিষ্ট্যটা একটু পরে যখন আলোচনা করবো তখনই বুঝতে পারবে কেন যাচ্ছে না। আচ্ছা, এরপরে আরেক ধরনের শৈবাল আছে যাদের দেখলে মনে হয় তাদের মধ্য পর্ব আছে, মানে হচ্ছে এখান দিয়ে দেখবে পাতার মতো অংশ দেখা যাচ্ছে, এদিকে একটা মনে হবে একটা কাণ্ড আছে, মধ্য পর্ব যেটাকে আমরা বলছি, তারপরে এখান থেকে আবার পাতার মতো অংশ, আবার এখান থেকে পাতার মতো অংশ, এরকম কিছু আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে মধ্য পর্ব বিশিষ্ট। সেইটার উদাহরণ হচ্ছে এই শৈবালটা। আচ্ছা, এখন আমরা উদাহরণগুলো দেখে ফেললাম যে শৈবালগুলো এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, ফিলামেন্টাস হতে পারে, ফিলামেন্টাস এবং শাখান্বিত, মানে হচ্ছে এরকম থাকবে এবং সাথে এরকম শাখান্বিত হবে। আর এইটা যদি যখন কালারফুল হবে, একটা রং থাকবে, তখন সেটার উদাহরণ হচ্ছে পলিসাইফোনিয়া। এটা আসলে হচ্ছে এক ধরনের লোহিত শৈবাল। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে শৈবালের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে। শৈবালের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আছে? প্রথমেই মনে করে দেখো শৈবাল জিনিসটা আসলে কি। শৈবাল যদি আমরা সাধারণ কথায় বলি তাহলে সেটা হচ্ছে আমরা নরমালি শ্যাওলা বলে থাকি। জিনিসটা কখন কখন দেখতে পাই, ভেজা স্যাঁতসেঁতে জায়গার মধ্যে আমরা সবুজ একটা আস্তরণ দেখতে পাই, যার কারণে ওই স্থানটা পিচ্ছিল হয়ে যায়। আবার অনেক সময় চিন্তা করে দেখো, তোমরা যাদের পাশে অ্যাকুরিয়াম আছে তারা কিন্তু অনেকদিন যদি পানি জমিয়ে রাখো অ্যাকুরিয়ামের ভেতরে, যদি পানি চেঞ্জ না করো, দেখবে চারপাশে একটা সবুজ ধরনের একটা আবরণ পড়েছে। আবার শুধু অ্যাকুরিয়াম না, যে কোনো জলাশয়ে অনেক দিন পানি জমে থাকলে সেখানে কিন্তু পানিটা আস্তে আস্তে সবুজ রঙের হতে থাকে। কেন হয়? এই শৈবালের কারণে হয়, বা যেটাকে আমরা শ্যাওলা বলি। এখন আসো শৈবালের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি। শৈবালের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্টে সবুজ রং। সবুজ রং হওয়ার মানে কি? অবশ্যই সেখানে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে কি আছে তার মধ্যে? ক্লোরোপ্লাস্ট আছে। ওকে, ক্লোরোপ্লাস্ট থাকলো। ক্লোরোপ্লাস্ট থাকলে কি হবে? ক্লোরোপ্লাস্ট থাকা মানেই হচ্ছে সে নিজের খাদ্য তৈরি করতে পারবে, সালোক সংশ্লেষণ হওয়া সম্ভব। তার মানে হচ্ছে সালোক সংশ্লেষণকারী। তারপরে চিন্তা করে দেখো সালোক সংশ্লেষণকারী মানে কি? যে উদ্ভিদগুলা সালোক সংশ্লেষণ করে তারা নিজেদের খাবার নিজেই তৈরি করে ফেলতে পারে, সেজন্য তাদেরকে আমরা বলি স্বভোজী। স্বভোজী, এবং এটাই হচ্ছে গিয়ে অটোট্রফিক। এখন স্বভোজী কেন বলছি? আমরা তো নিজেদের খাবার নিজেরাই তৈরি করে খাই না, কিন্তু এখানে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে শৈবালের ক্ষেত্রে বা যে সকল জায়গায় ক্লোরোপ্লাস্ট আছে সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে মূলত তাদের দেহের ভেতরেই খাবারটা তৈরি হয়, ওই ভেতরের খাবারটা দিয়ে তারা কাজ করতে পারে, তাদের বডিতে যত কাজ করা দরকার সবকিছু। কিন্তু আমরা কি করি? আমরা হয়তো একটা শাক জাতীয় কিছু খাচ্ছি, সবজি জাতীয় কিছু খাচ্ছি, তারপর আমরা হয়তো প্রোটিন জাতীয় কিছু একটা খাচ্ছি, অন্য জিনিস থেকে যে আমরা পুষ্টিগুলো গ্রহণ করছি, তাই না? তারপরে সেটা আমাদের বডিতে আমরা ইউজ করছি। এই কারণে আমরা কিন্তু স্বভোজী না, ওরা হচ্ছে স্বভোজী। নিজেদের বডির ভেতরেই খাবারটা তৈরি করে সেটা ইউজ করতে পারছে, কিন্তু আমরা অন্যদের থেকে নিচ্ছি এবং তারপর ইউজ করছি, এই জন্য আমরা হচ্ছে পরভোজী। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য আছে যে শৈবাল হচ্ছে থ্যালয়েড জাতীয়। থ্যালয়েড মানে কি? যে সকল উদ্ভিদগুলোকে আমরা মূল কাণ্ড বা পাতায় বিভক্ত করতে পারি না। থ্যালয়েড কিরকম হবে? আমরা নর্মাল একটা গাছ যদি চিন্তা করি, গাছকে কিন্তু আমরা, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ড, এই অংশটা মনে করো এখান থেকে একটা ছোট একটা অংশ হচ্ছে পাতা। আমরা কিন্তু সবগুলো অংশ ভাগ করতে পারি, কিন্তু শৈবালের ক্ষেত্রে এটা ভাগ করা যায় না, এই জন্য এটাকে আমরা বলি থ্যালয়েড জাতীয়। থ্যালয়েড জাতীয় আর কি কি আছে? ছত্রাক আছে থ্যালয়েড জাতীয়, ব্রায়োফাইটে আছে থ্যালয়েড জাতীয়, আর শৈবাল আছে থ্যালয়েড জাতীয়। মূল কাণ্ড পাতায় বিভক্ত হওয়ার ক্ষেত্রে প্রথমে
আছে হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা থেকে ধীরে ধীরে জিনিসটা উন্নত প্রজাতির উদ্ভিদের দিকে যেতে থাকে, তখন আমরা আরো সুন্দরভাবে জিনিসটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করে ফেলতে পারি। আচ্ছা, এই গেল থ্যালয়েড। এরপরে শৈবালের কোষগুলোর বৈশিষ্ট্য কিরকম হবে? শৈবালের কোষের বৈশিষ্ট্য হবে হচ্ছে সেটা সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে কি? সুকেন্দ্রিক মানে হচ্ছে তারা ইউক্যারিওট। ইউক্যারিওট কাদেরকে বলি? যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, যাদের নিউক্লিয়ার অংশ দেখা যায়, নিউক্লিয়ার যে নিউক্লিওলাস দেখা যায়, তারপর সেখানে ক্রোমোজোমগুলো সুন্দরভাবে থাকে। তো এটা হচ্ছে সুকেন্দ্রিক। এই কারণে ওদের কোষীয় বৈশিষ্ট্যগুলো আমাদের বৈশিষ্ট্যের সাথে অনেক মিল আছে। আচ্ছা, ওকে। এরপরে এদের যৌন জনন কিরকম হতে পারে? আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে উগ্যামাস। এই সম্পর্কে আমরা পরে জনন নিয়ে যখন আলোচনা করব তখন বলি। আচ্ছা, এরপরে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা সাধারণত কি জানি, যে কোনো কিছুর যখন স্পোর না, যখন গ্যামেট তৈরি হয় তখন কি হয়? সেখানে আমরা জানি মায়োসিস হওয়ার পরে গ্যামেটটা তৈরি হয়, তাই না? আমরা আমাদের বডি নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা জানি যে আমাদের একটা কোষ থেকে মনে কর 2n, সেখানে একটা মায়োসিস কোষ বিভাজন হবে, তারপর একটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে, তাই না? হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে, তো সেই হ্যাপ্লয়েড গ্যামেটটা তারপরে জাইগোট তৈরি করবে, সেখানে আবার মাইটোসিস হবে। কিন্তু শৈবালের ক্ষেত্রে সেটা হয় না। শৈবালের ক্ষেত্রে যেটা হয়, শৈবালের জাইগোটের মধ্যে মিওসিস হয়। শৈবালের জাইগোটে মিওসিস দেখা যায়। কেন? কারণ হচ্ছে শৈবাল একটা হ্যাপ্লয়েড জাতীয় জীব, মানে তাদের ক্রোমোজোম হবে n সংখ্যক। এখন ওদের সবসময় আমরা যখন কোষ বিভাজন করেছি, আমরা কি কখনো দেখেছি n/2 টাইপের কিছু তৈরি হতে মিওসিসের মাধ্যমে? দেখিনি। যেহেতু n আছে, এখান থেকে মাইটোসিসের মাধ্যমেই আসলে গ্যামেট তৈরি হবে। ওই গ্যামেটটাও n থাকবে, হ্যাপ্লয়েড থাকবে। দুটা গ্যামেট এসে যখন মিলিত হবে তখন সে ডিপ্লয়েড হয়ে যাবে। এখন শৈবালের বডিটা তো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড একটা জাইগোট তো ওর দরকার নেই। এই কারণে এইখানে তখন গিয়ে হবে মিওসিস। মিওসিস হওয়ার পরে তখন একটা স্পোর পাওয়া যাবে, সেই স্পোর থেকে নতুন করে আমরা শৈবাল পাবো। তো এটা ছিল শৈবালের সাধারণ বৈশিষ্ট্যগুলো। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে শৈবালের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। সেলুলোজ থাকার কারণে মূলত ওর সাথে উদ্ভিদের মিল আছে। আচ্ছা, এখন তোমরা যারা ভিডিওটি দেখছো, লাইভ ক্লাসটি করছো, তারা শেয়ার করে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটি করতে পারে। আচ্ছা, এরপরে আসুন আমরা আলোচনা করি শৈবালের কোষীয় গঠন নিয়ে। শৈবাল যেহেতু সুকেন্দ্রিক, তার মানে তার একটা কোষের মধ্যে কি কি থাকবে? তার কোষ প্রাচীর যেহেতু সেলুলোজ দ্বারা গঠিত বলে ফেলেছে, তার মানে অবশ্যই তার একটা কোষ প্রাচীর থাকবে। তারপরে কি থাকবে? তার কোষ ঝিল্লি থাকবে, তার একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস আমরা দেখতে পাবো, তার মাইটোকন্ড্রিয়া থাকবে, আর অবশ্যই তার মধ্যে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। এগুলো হচ্ছে নরমালি কি কি থাকে। তাছাড়া এদের মধ্যে কোষ গহ্বরও দেখা যায়, যেমন মনে করো যে স্পাইরোগাইরাতে অনেক বড় আকারের একটা কোষ গহ্বর দেখা যায়। এখন শৈবালের মধ্যে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা দেখা যায়, সেটা হচ্ছে পাইরিনয়েড। পাইরিনয়েডটা কি? পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় একটা পদার্থ। সেই পদার্থটার চারপাশে খাদ্য সঞ্চিত হয়। আচ্ছা, এখন পাইরিনয়েডের চারপাশে খাদ্য সঞ্চিত হতে থাকে।
তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে শৈবাল সবুজ রঙের ছাড়া অন্য রঙের কি হতে পারে? হ্যাঁ অথবা না, অন্য রঙের হতে পারে কি পারে না? পাইরোফাইটার নাম আমরা শুনেছি, তারপরে আমরা ফিওফাইটার নাম শুনেছি, তারপরে আমরা ক্লোরোফাইটার নাম শুনেছি, এরপর শুনেছি রডোফাইটার নাম। আচ্ছা, তানভীর বলেছে পারে, ফেরদৌসি বলেছে পারে, হৃদয় সরকার বলেছে ইয়েস, সাদিয়া বলেছে হ্যাঁ, হোসেন আহমেদ বলেছে না, মানে অন্য রঙের হতে পারে না। আচ্ছা, জয়ন্ত কুমার কর্মকার বলেছে সিনোসাইটিক কি? সিনোসাইটিক নিয়ে আলোচনা করব, ওটা ছত্রাকের পার্টে, তবুও বলে ফেলি যেহেতু প্রশ্ন করে ফেলেছ। সিনোসাইটিক জিনিসটা হচ্ছে, সিনোসাইটিক হচ্ছে, মনে করো একটা কোষের মধ্যে আমরা জানি একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায়, ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় তাদের যে হাইফা থাকে, সেই হাইফার মধ্যে কোষগুলো সাধারণত এভাবে পাশাপাশি থাকার কথা ছিল, কিন্তু এভাবে থাকে না। না থাকার ফলে কি হয়, এই মাঝের কোষ ঝিল্লি প্রাচীরটা থাকে না, তখন এইখানে অনেকগুলো নিউক্লিয়াস একটা কোষের ভেতরে এসে পড়ে, এই জন্য সেটাকে বলা হয় সিনোসাইটিক। মানে হচ্ছে একটা কোষের মধ্যে যখন একাধিক নিউক্লিয়াস থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিনোসাইটিক। আশা করি তুমি বুঝতে পেরেছো সিনোসাইটিক কি। আচ্ছা, এখন দেখি তোমরা যারা বলছিলে যে হ্যাঁ শৈবাল সবুজ রঙের ছাড়া অন্য রঙের হতে পারে, হ্যাঁ অন্য রঙের হতে পারে। যেমন হলো পাইরোফাইটা, পাইরোফাইটা হচ্ছে রেড টাইট তৈরি করে। রেড টাইট কি? রেড টাইট মূলত হচ্ছে অগ্নি শৈবাল দ্বারা তৈরি। এই জিনিসটা কি, ওদের ভেতরে একটা এনজাইম থাকে, লুসিফারেজ নামক একটা এনজাইম। সেই এনজাইমের ফলে যেটা হয়, ওই এনজাইমটার কারণে অক্সিজেনের সংস্পর্শে যখনই শৈবালটা আসে তখনই তাদের বডি থেকে এক ধরনের আলো নির্গত হয়। দেখে মনে হয় যে কোনো একটা রং বা আলো বিচ্ছুরিত হচ্ছে, এরকম দেখে মনে হয়। তখন হয় কি, যখন ঢেউ উঠে তখন দেখে মনে হয় যে আগুন জ্বলছে পানির মধ্যে। পানির মধ্যে আগুন জ্বলার কারণে এই পাইরোফাইটাটাকে আমরা বলি হচ্ছে অগ্নি শৈবাল, এবং এটা কি তৈরি করে? রেড টাইট তৈরি করে। আচ্ছা, ফিওফাইটা কি? ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল। বাদামি শৈবাল কেন হয়? বাদামি শৈবাল হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে এক ধরনের পিগমেন্ট থাকে, ওই পিগমেন্টটা ক্লোরোপ্লাস্টার চারপাশে থাকে এবং যার কারণে ক্লোরোপ্লাস্টের সবুজ রংটা দেখা যায় না। পিগমেন্টটা বেশি পরিমাণে কার্যকর থাকে, এই কারণে সবুজ রঙের চেয়ে বাদামি রংটা বেশি পরিমাণে আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ক্লোরোফাইটা। ক্লোরোফাইটা, ক্লোরো নাম দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই এটা হচ্ছে আমাদের সবুজ শৈবাল বা গ্রিন অ্যালজি। এই ক্লোরোফাইটার আন্ডারই হচ্ছে সি লেটুস। সি লেটুস গুলা কিন্তু অনেক দেশে খাওয়াও হয়। এরপর আছে হচ্ছে রডোফাইটা। রডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল, এটা হয় হচ্ছে লাল রঙের। লোহিত যেহেতু নাম, তার মানে হচ্ছে এটা হবে লাল রঙের। এটা হচ্ছে রডোফাইটা। এবং আরেক ধরনের শৈবাল আছে, সেটা হচ্ছে ক্রিসোফাইটা। ক্রিসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন, এক্স্যাক্টলি ব্রাউন না, একটু গোল্ডেন টাইপের ব্রাউন কালারের। তো এগুলো হচ্ছে আমাদের কালারফুল শৈবাল। এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, তোমরা আগে ভালো করে দেখে নাও এখানে কোনটার কোন বৈশিষ্ট্য। ক্রিসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন, পাইরোফাইটা হচ্ছে রেড টাইপ তৈরি করে এবং এটাকে বলি অগ্নি শৈবাল। ফিওফাইটা হচ্ছে বাদামি রঙের শৈবাল, ক্লোরোফাইটা হচ্ছে সবুজ শৈবাল, রডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল মানে লাল রঙের। তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে দিয়ে রাখতে পারো যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয়।
তো এখন তোমাদেরকে যে প্রশ্নটা করব, প্রশ্নটা হচ্ছে যে লোহিত শৈবাল দ্বারা কি রেড টাইড তৈরি হয়? তোমরা হ্যাঁ অথবা না বলবে, হ্যাঁ অথবা না, বা ইয়েস নো, যে যেটা লিখতে পারো, সমস্যা নেই। রেড টাইড তৈরি হয়, লোহিত শৈবাল যেটা হচ্ছে রেড অ্যালজি, সেটা কি রেড টাইড তৈরি করে কিনা। আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাদামি রঙের যে শৈবাল আছে, বাদামি রঙের শৈবাল, বাদামি শৈবালে কি ক্লোরোপ্লাস্ট আছে কিনা। তো দুটা কোশ্চেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, দুইটাই হচ্ছে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করবে। তো আমি দেখি তোমরা কারা কারা অ্যান্সার করছো। মেহেদি হাসান মিরাজ বলেছে 1 ইয়েস, লোহিত শৈবাল দ্বারা রেড টাইড তৈরি হয়। আচ্ছা, মারিয়াম মুনিয়া লিখেছে 1 নো 2 ইয়েস, শহীবুল লিখেছে 1 ইয়েস 2 নো, কোয়েল লিখেছে 2 ইয়েস। আচ্ছা, হৃদয় সরকার লিখেছে 2 ইয়েস, ও 1 নাম্বারটা অ্যান্সার দেয়নি। গাজী করিমা লিখেছে 1 নো। আচ্ছা ওকে, এখন দেখি তোমরা যারা যারা অ্যান্সার দিয়েছো তাদের মধ্যে অনেকে অ্যান্সার দিয়েছো এইখানে বলেছো নো, অপশন ছিল দুটা, ইয়েস অর নো, তাই তো। আর সেকেন্ডটায় মোটামুটি সবাই বলেছো যে এইটা হচ্ছে ইয়েস। আমি 2-1 জনকে দেখেছি যারা নো বলেছো। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, লোহিত শৈবাল দ্বারা কি রেড টাইড তৈরি হয় কিনা। কোশ্চেনটা এই কারণেই দেওয়া হয়েছে যে লোহিত শৈবালকে কি বলি আমরা, রেড অ্যালজি। কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে অগ্নি শৈবাল যেটা, পাইরোফাইটা যেটা, সেটার ক্ষেত্রে আমরা রেড টাইড দেখতে পাই। তাদের বডিতে লুসিফারেজ একটা এনজাইম থাকে, সেটার কারণে অক্সিজেনের সাথে যখনই তারা আশেপাশে যায় তখন একটা আগুনের মতো আভা তৈরি হয়। তো সেই জন্য সেটা হচ্ছে রেড টাইড বলা হয়, এবং সেটা পাইরোফাইটের কারণে তৈরি হয়। সেটা কিন্তু লোহিত শৈবাল না, রডোফাইটা হচ্ছে আমাদের লোহিত শৈবাল। তো এটা অ্যান্সার হবে হচ্ছে নো। যারা নো দিয়েছো তোমাদের অ্যান্সার ঠিক ছিল। আর সেকেন্ডটা হচ্ছে বাদামি শৈবাল কি ক্লোরোপ্লাস্ট আছে কিনা। এখন চিন্তা করে দেখো, ক্লোরোপ্লাস্টের সাধারণ বৈশিষ্ট্যটা আমি কিন্তু বলেছি ক্লোরোপ্লাস্ট থাকবে। সাধারণ বৈশিষ্ট্যতে থাকা মানে হচ্ছে ওর রং যাই হোক না কেন অবশ্যই তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে, তার মানে হচ্ছে বাদামি শৈবালে ক্লোরোপ্লাস্ট আছে। তার অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। যে নো দিয়েছিলে তার অ্যান্সারটি হয়নি, আশা করি এখন বুঝতে পেরেছো। এখন আসলে আমরা উলোথ্রিক্স নিয়ে আলোচনা করি। উলোথ্রিক্সের মধ্যে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা শেয়ার করে দাও ভিডিওটি, যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে। উলোথ্রিক্সের মধ্যে আমরা চিত্রটার ক্ষেত্রে সবসময় দেখি যে নিচে একটা অংশ থাকে, বড় ধরনের একটা কোষ থাকে, এইটার নাম হচ্ছে হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট কথাটার মানে কি, মানে হচ্ছে এই জিনিসটা দ্বারা সে কোন একটা কিছুকে আঁকড়ে ধরে রাখে, সে অবলম্বনটাকে ধরে রাখে। এরপরে মাঝে যে কোষগুলো আছে সেই সবগুলো কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাই, ক্লোরোপ্লাস্ট দেখতে পাই, চারপাশে পাইরিনয়েড দেখতে পাই। চিত্রটা অনেকটা এরকম, এই সবগুলো কোষ একই রকম দেখতে। আর শুধু উপরে যে কোষটা একদম টপে সেটা হয় হচ্ছে গম্বুজ আকৃতির কোষ। আচ্ছা, এখন দেখি উলোথ্রিক্সের মধ্যে কি কি হয়।
উলোথ্রিক্সের হোল ফাস্টটা বাদে বাকি যত কোষ আছে সবগুলো কোষ দিয়ে অঙ্গজ জনন সম্ভব। মানে হচ্ছে উলোথ্রিক্সে তাহলে কি হয়, অঙ্গজ জনন হতে পারে, এবং সেই অঙ্গজ জননটা কোন কোন কোষ দিয়ে হয়, হোল ফাস্ট ছাড়া এইখান থেকে যত কোষ আছে সবগুলো কোষ দ্বারা অঙ্গজ জনন হওয়া সম্ভব। আচ্ছা, এখন এইখানে শৈবালের জননটা আর উলোথ্রিক্সের জননটা একসাথে আলোচনা করে দিই, যাতে তোমরা খুব সহজে জিনিসটাকে বুঝতে পারো। শৈবালের জননের মধ্যে প্রথমে যে অঙ্গজ জনন, অঙ্গজ জনন বলতে কি বোঝায়, যেখানে আসলে কোনো গ্যামেট তৈরি হবে না। এখন অঙ্গজ জনন কিভাবে হতে পারে, ফার্স্টে হতে পারে হচ্ছে খণ্ডায়নের মাধ্যমে। খণ্ডায়ন, খণ্ডায়ন কি, খণ্ডায়ন হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাওয়া। কিভাবে হবে, মনে করো একটা শৈবাল আছে, তার বডিতে এরকম কোষ আছে, এই কোষগুলো প্রত্যেকটা ভাগ ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা যখনই ভাগ হয়ে যাবে তখন এই প্রত্যেকটা আলাদা আলাদা শৈবালে পরিণত হবে। আলাদা আলাদা শৈবালে যখন পরিণত হয়ে যাবে তখন দেখা যাবে যে একটা শৈবালের প্রত্যেকটা কোষের কারণে নতুন করে একটা শৈবাল পাচ্ছে। এরপরে আর কি হতে পারে, কোষের বিভাজন হতে পারে, নরমাল কোষ বিভাজন। নরমাল কোষ বিভাজন হওয়া মানে হচ্ছে একটা কোষ ছিল, সে ঠিক মাঝখান দিয়ে ভেঙে দুইটা কোষে পরিণত হয়ে যাবে, এটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে। আরেকটা টাইপ হচ্ছে কুড়ি সৃষ্টি বা বাড তৈরি। বাড তৈরি মানে কি, বাড তৈরি বলতে বোঝায়, মনে করো এটা একটা কোষ, এই কোষটা থেকে হঠাৎ করে এই জায়গায় একটু বাড়তি অংশ দেখা যাবে। এখানে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা পরে দুই ভাগ হবে, তখন নিউক্লিয়াসটার একটা অংশ এই কুড়ির মধ্যে চলে যাবে, তখন এই কুড়িটা ধীরে ধীরে মূল কোষটা থেকে আলাদা হয়ে নতুন একটা কোষে পরিণত হয়ে যাবে, এবং এটাই পরবর্তীতে নতুন একটা শৈবাল তৈরি করতে পারবে। এটাকে বলি হচ্ছে কুড়ি তৈরি হওয়া বা বাড়ি। আচ্ছা, এরপরে আর কি আছে, অযৌন জননের মধ্যে কি আছে, এটা ছিল অঙ্গজ জনন। উলোথ্রিক্সের অঙ্গজ জনন কিন্তু খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে গিয়ে হতে পারে, আবার কোষগুলো ভেঙে গিয়েও নতুন উলোথ্রিক্স দেখা যেতে পারে, এইখানে বাডিংও হতে পারে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন, অঙ্গজ জননে কি হয়, সরি অঙ্গজ জনন বলেছি, এখন হবে হচ্ছে অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে কি হবে, গ্যামেট তৈরি হবে না। অঙ্গজ জনন হচ্ছে বডির অংশ থেকে কিছু একটা তৈরি হবে, তারপর ওখান থেকে নতুন একটা শৈবাল পাওয়া যাবে। কিন্তু অযৌন জননে কি হবে, স্পোর তৈরি হবে, স্পোর তৈরি হবে। স্পোর গুলো কিভাবে তৈরি হতে পারে, এই মাঝের মনে করো একটা কোষ, এই কোষটার ভেতরে স্পোর তৈরি হতে থাকবে, স্পোর গুলো তৈরি হয়ে এখানে জমা হবে, তারপরে ধীরে ধীরে এই কোষটা ফেটে যাবে এবং স্পোর গুলো মুক্ত হয়ে যাবে। এখন স্পোরের মধ্যে অনেকগুলো স্পোরের নাম তোমরা শুনেছো, যেমন জুস্পোর। জুস্পোর কি, যে সকল স্পোর হচ্ছে সচল, সচল মানে হচ্ছে তাদের মধ্যে অবশ্যই ফ্লাজেলা থাকবে, তাই তো, তাদের মধ্যে অবশ্যই ফ্লাজেলা থাকবে। এরপরে সচল এবং ফ্লাজেলা থাকবে। এরপরে কি থাকতে পারে, অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর কি, অ্যাপ্লানোস্পোর হচ্ছে যখন স্পোরগুলো সচল হবে না, তারা একটা কোষের মধ্যে স্পোরগুলো এভাবে বসে থাকবে, অবস্থান করবে। প্রতিকূল পরিবেশে এই জিনিসটা ঘটে, একটা কোষের ভেতরে স্পোরগুলো জমা হয়ে থাকে, পরবর্তীতে ধীরে ধীরে স্পোরগুলো ছেড়ে দেয়। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে একাইনিটি। একাইনিটি জিনিসটা কি, একাইনিটির ক্ষেত্রে যেটা হয়, নরমালি স্পোর তৈরির ক্ষেত্রে এই যে ভেতরে সাইটোপ্লাজমটা ছিল সেই সাইটোপ্লাজমগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হতে থাকে, কিন্তু একাইনিটির ক্ষেত্রে এই পুরাটা কোষের বাহিরে একটা শক্ত আবরণী তৈরি হতে থাকবে। এই পুরাটা কোষই একটা আবরণী দ্বারা আবদ্ধ হতে থাকবে, শক্ত হয়ে যাবে জিনিসটা। এবং এটা হয় কখন, প্রতিকূল পরিবেশে হয়। যখনই মনে করো যে তারা অনুকূল পরিবেশে চলে গেল, তখন হবে কি, এই একাইনিটিটা ধীরে ধীরে আবার নরমাল হতে থাকবে এবং ভেতর থেকে স্পোরগুলাকে বের করে দিতে থাকবে। তো এটা হচ্ছে একাইনিটি।
অ্যাপ্লানোস্পোর একাইনিটির মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। একাইনিটিটা হচ্ছে পুরাটা কোষের বাহিরে একটা শক্ত আবরণ হবে, কিন্তু অ্যাপ্লানোস্পোরের ক্ষেত্রে কোষের ভেতরে ছোট ছোট অনেকগুলো স্পোর জাস্ট থাকবে অনুকূল পরিবেশের অপেক্ষায়। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে যৌন জনন আমরা অবশ্যই বুঝি যে ওখানে গ্যামেট তৈরি হবে, একটা পুং গ্যামেট থাকবে, একটা স্ত্রী গ্যামেট থাকবে। তো সেটা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যৌন জননের ক্ষেত্রে হোমোথ্যালিক এবং হেটেরোথ্যালিক দুটা শব্দ দেখা যায়। হেটেরোথ্যালিক, এখন দুটার মানে কি? যেহেতু এটা থ্যালয়েড জাতীয়, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা থ্যালয়েড, এবং থ্যালিক শব্দটা এই কারণেই যুক্ত। এখন হোমো কেন বলা হয়? হোমো বলতে বোঝায় একই, মানে হচ্ছে যখন একটা থ্যালয়েডের ভেতরে বা একটা থ্যালাস জাতীয় জিনিসের ভেতরে আমরা পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট একই সাথে দেখতে পাবো, একটা জিনিসের দেহ থেকে তৈরি হবে, তখন সেটাকে বলবো হোমোথ্যালিক। কিন্তু হেটেরোথ্যালিকে কি হবে? পুং গ্যামেটটা একটা আলাদা শৈবাল থেকে তৈরি হবে, স্ত্রী গ্যামেটটা আরেকটা আলাদা শৈবাল থেকে তৈরি হবে। এরপরে দুটা মিলে একটা জাইগোট তৈরি করবে, সেটা হচ্ছে গিয়ে হেটেরোথ্যালিক। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো হেটেরোথ্যালিকে কয়েক ধরনের জিনিস হতে পারে। হেটেরোথ্যালিকে আমরা প্রথমে বৈশিষ্ট্য সময় আইসোগ্যামাস বলেছিলাম, অ্যানাইসোগ্যামাস বলেছিলাম, উগ্যামাস বলেছিলাম। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আসলে ওই জিনিসটা আসে। হেটেরোথ্যালিকে আমরা ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইসোগ্যামাস। আইসো কখন আমরা ইউজ করি? যখন একই ধরনের একই রূপের কিছু একটা বোঝায়, তখন সেটাকে আমরা আইসো দিয়ে বুঝাই। তার মানে হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটা দেখতে একই রকমের হবে। পুং গ্যামেট যদি এরকম হয়, স্ত্রী গ্যামেটও এরকম হবে। আবার মনে করো পুং গ্যামেটে যদি একটা ফ্লাজেলা থাকে, স্ত্রী গ্যামেটও একটা ফ্লাজেলা থাকবে। পুং গ্যামেটে যদি দুটা ফ্লাজেলা থাকে, স্ত্রী গ্যামেটও দুটা ফ্লাজেলা থাকবে। একই রকমের থাকবে, একই আকারে থাকবে, একই বৈশিষ্ট্য থাকবে। এবং এরপরে আছে হচ্ছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস এই শব্দটা দেখে বুঝছি মানে তারা আইসো না, মানে একই রকম না। তাহলে কি হবে? পুং গ্যামেটে হয়তো একটা ফ্লাজেলা আছে, কিন্তু স্ত্রী গ্যামেটে ফ্লাজেলা নেই, দুটো ডিফারেন্ট টাইপের। পুং গ্যামেটে দুটা ফ্লাজেলা থাকে, হয়তো স্ত্রী গ্যামেটে একটা ফ্লাজেলা, বা স্ত্রী গ্যামেটে হয়তো মনে করো তিনটা ফ্লাজেলা, কিন্তু পুং গ্যামেটে দুটা বা একটা, এরকম সেম হবে না জিনিসটা। এটা হচ্ছে সোজা কথা, অ্যানাইসোগ্যামাসে সেম হয় না। এরপরে আছে হচ্ছে উগ্যামাস। উগ্যামাস হচ্ছে সবচেয়ে আমরা পড়ে থাকি যে জিনিসটা, মানে সব ক্ষেত্রেই আমরা পাই উগ্যামাস, সেটা হচ্ছে যে স্ত্রী গ্যামেটটা বড় হয় এবং পুং গ্যামেটটা ছোট হয় এবং সচল হয়। স্ত্রী গ্যামেটটা হয় হচ্ছে নিশ্চল এবং বড়, পুং গ্যামেটটা হয় হচ্ছে সচল এবং আকারে ছোট। এটাই হচ্ছে উগ্যামাস প্রকৃতি, যেটা সাধারণত উন্নত উদ্ভিদগুলোতে এই বৈশিষ্ট্যটাই আমরা সবসময় দেখে থাকি। তো এটা ছিল হচ্ছে হেটেরোথ্যালিক বৈশিষ্ট্যগুলো। এখন আসো উলোথ্রিক্সে কি কি ঘটে। উলোথ্রিক্সের অঙ্গজ জনন তো বলে ফেলেছি, এখন আসো উলোথ্রিক্সের অযৌন জনন নিয়ে কথা বলি। উলোথ্রিক্সের অযৌন জনন মানে অবশ্যই সেখানে তাহলে একটা স্পোর তৈরি হবে। স্পোরটা কিভাবে তৈরি হয়? উলোথ্রিক্সের একটা কোষের ভেতরে, মনে করো এটা একটা কোষ, সেই কোষের ভেতরে অনেকগুলো স্পোর তৈরি হবে এবং সেই স্পোরগুলো কিরকম হবে? এরকম লম্বাটে আকারের হবে। স্পোরগুলো হবে হচ্ছে লম্বাটে আকারে, নাশপাতি আকৃতির। এই স্পোরগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের চারটা ফ্লাজেলা এবং নাশপাতি আকৃতি ধরনের, একটু মাথাটা একটু চিকন হয়ে লম্বাটে হয়ে থাকবে। তো এখানে যেটা ঘটে, অনেকগুলা স্পোর
তৈরি হয় এবং এগুলো কিন্তু হচ্ছে জুস্পোর, মানে কি সচল। যেহেতু ফ্লাজেলা আছে, যেখানে ফ্লাজেলা দেখবেন মনে রাখবে সেটা আসলে সচল, সে চলাচল করতে সক্ষম, তো সচল সেটা। এখন মনে করো অনেকগুলো এখানে জুস্পোর তৈরি হলো, এই কোষের প্রাচীরটা ধীরে ধীরে ভেঙে যাবে, নষ্ট হতে থাকবে, তখন এই জুস্পোরগুলো বের হতে থাকবে। যখন বের হবে তখন তার চারপাশে একটা আবরণ থাকবে, এরকম একটা থলে আকৃতির হয়ে তার ভেতরে স্পোরগুলো অবস্থান করবে। তো এই থলেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এই স্পোরগুলো মুক্ত হয়ে যায়, পানির মধ্যে চলাচল করতে থাকে। তারপরে যেটা হয় যে এই স্পোরগুলো পরবর্তীতে যে কোনো একটা অবলম্বনের কাছে যায়, মনে করেন যে কোনো একটা জলজ উদ্ভিদ, মনে করেন একটা উদ্ভিদের পাতা, সেই পাতার এখানে গিয়ে সে বসবে, বসে কি করবে, তার ফ্লাজেলাগুলো নিচের দিকে থাকবে এবং তার বডিতে এভাবে থাকবে, সে এরকম ভাবে বসবে। বসার পরে সে কোষ বিভাজন করতে থাকবে, কোষ বিভাজন করতে করতে ধীরে ধীরে সে একটা নতুন উলোথ্রিক্স তৈরি করে ফেলবে, তখন সে দেখতে এরকম হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে এবং এটা হবে হচ্ছে হোল্ড ফাস্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে হোল্ড ফাস্টে কিভাবে আসছে। স্পোরগুলা যখন এসে বসে তখন প্রথমে এই একটা কোষ তৈরি হয় হোল্ড ফাস্ট হিসেবে, বাকি কোষগুলা হচ্ছে নরমাল কোষ হিসেবে থাকে, ওখানে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু হোল্ড ফাস্টে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। তো তোমরা যারা আমাদের সাথে লাইভ ক্লাসটি করছো, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, আমাদের ক্লাসটি কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে, আমাদের প্রথম লাইভ ক্লাসটি, যা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটা করতে পারে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে অযৌন জনন সম্পর্কিত। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই স্পোরের ক্ষেত্রে মেগা এবং মাইক্রো দুই ধরনের স্পোর দেখা যায়। মেগা স্পোর বুঝতেই পারছি, যখন স্পোরের সাইজটা একটু বড় হবে, একটু বড় আকারে এবং অবশ্যই 4 ফ্লাজেলা যুক্ত। আর মাইক্রো স্পোরটা কিরকম হবে, 4 ফ্লাজেলা যুক্ত কিন্তু আকারে একটু ছোট হবে। আচ্ছা, এরপরে আসি আমরা যৌন জনন নিয়ে। যৌন জননের মধ্যে কি আছে, যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উলোথ্রিক্স, একটা উলোথ্রিক্স থেকে পুংগ্যামেট আসে, আরেকটা উলোথ্রিক্স থেকে স্ত্রী গ্যামেট আসে। চিত্রটা যদি একটু নতুন করে আঁকি, চিত্রটা নতুন করে আঁকলে যেটা হবে, দুইটা মনে করো উলোথ্রিক্স আছে এখানে, এটা একটা উলোথ্রিক্স, এটা আরেকটা, হচ্ছে তাদের নরমাল কোষগুলো যেগুলো দিয়ে অঙ্গজ জনন করা সম্ভব। এটা হচ্ছে যৌন জননের ক্ষেত্রে মনে করো এটা থেকে এক ধরনের গ্যামেট আসছে, এটা থেকে আরেক ধরনের গ্যামেট আসছে। মনে রাখতে হবে শৈবালের যৌন জননের ক্ষেত্রে যে গ্যামেটগুলো আসে সেটা কিন্তু একই প্রকৃতির, মানে হচ্ছে শৈবালে সবসময় উলোথ্রিক্সের ক্ষেত্রে তারা হচ্ছে আইসোগ্যামেটস, একই ধরনের গ্যামেট তৈরি করবে। এবং আমরা দেখতে পাই যে এই মাঝের কোষে মনে করো যে অনেকগুলো গ্যামেট তৈরি হলো, এইখানে এই কোষের ভেতরে অনেকগুলো গ্যামেট তৈরি হলো, এই গ্যামেটগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে। যখন মুক্ত হয়ে যাবে তখন এই গ্যামেটগুলো পানিতে ভাসতে থাকবে। মনে রাখবে যে এই যৌন জননের ক্ষেত্রে যে গ্যামেটটা তৈরি হয়, এই গ্যামেটগুলোর মধ্যে দুইটা ফ্লাজেলা থাকে। এটা কিন্তু সুন্দর একটা ছোট্ট অবজেক্টিভ যে অযৌন জননে স্পোরের মধ্যে কয়টা ফ্লাজেলা থাকে, 4টা ফ্লাজেলা থাকে, কিন্তু যৌন জননের ক্ষেত্রে গ্যামেটে আমরা 2টা ফ্লাজেলা পাচ্ছি। ফ্লাজেলার সংখ্যা কিন্তু ভুল করে ফেলো না, কারণ হচ্ছে এই দুইটা যে ফ্লাজেলা দেখতে পাচ্ছি, এই দুটো যখন একসাথে হবে তখন আলটিমেটলি আবার 4টা ফ্লাজেলা আমরা দেখতে পাবো। আচ্ছা দেখি এখন কি হয়। মনে করো এটা হচ্ছে পজিটিভ গ্যামেট, এই ক্ষেত্রে আসলে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট না বলে পজিটিভ বা নেগেটিভ বলা হয়। এটা যদি পজিটিভ গ্যামেট হয়, এটা হচ্ছে নেগেটিভ। এখন দেখি এই গ্যামেটটা আসলে দেখতে কি রকম, একই রকম ভাবে নাশপাতি আকৃতি এবং 2টা ফ্লাজেলা যুক্ত, এখানেও একই আকৃতি যেহেতু আইসোগ্যামাস এবং 2টা ফ্লাজেলা যুক্ত। এখন এই গ্যামেটগুলো
ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে? তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। উলোথ্রিক্সের বডি হচ্ছে হ্যাপ্লয়েড, এই উলোথ্রিক্সের বডি হচ্ছে হ্যাপ্লয়েড। এই গ্যামেটটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এই গ্যামেটটা যেহেতু আইসোগ্যামাস, দুইটা সেম টাইপের, তো কোশ্চেন হচ্ছে গ্যামেট গুলো হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তোমরা n অথবা 2n লিখে কমেন্টে জানিয়ে দাও। আমি একটু পরে তোমাদের কমেন্ট গুলো পড়ছি। তো এটার পরে কি হবে, গ্যামেট দুটা এসে মিলিত হবে, মিলিত হয়ে তারা এরকম একটা শেপ গঠন করে, চারটা ফ্লাজেলা যুক্ত। এটার পরে একটা কোষ বিভাজন হয়, এটা মূলত জাইগোট তৈরি করে। জাইগোটটা হয় হচ্ছে এরকম, সেখানে আমরা আর ফ্লাজেলা দেখতে পাই না। আচ্ছা, আমি কমেন্ট গুলো দেখি। কমেন্ট আচ্ছা, কমেন্ট করেছে আশিফুল আলম, কমেন্ট করেছে হ্যাপ্লয়েড। আচ্ছা, ও বলেছে হ্যাপ্লয়েড। হৃদয় সরকার বলেছে 2n, আরিফ বলেছে 2n, সরকার বলেছে 2n, আরিফ বলেছে n, রিয়াজুল বলেছে n, জয়ন্ত বলেছে n, মিথিলা, জয়ন্ত, সাইদ, আফিয়া বলেছে 2n, হাজরা বলেছে n, ইব্রাহিম বলেছে 2n, নোবেল বলেছে 2n, আসাদ বলেছে 2n। আচ্ছা, এখানে 2n মোটামুটি সমান সমান হয়ে গেছে, অর্ধেক বলছো 2n, অর্ধেক বলছো n। এখানে কিন্তু আসল মজাটা কোশ্চেনে। চিন্তা করে দেখো, এই যে উলোথ্রিক্স আমরা দেখতে পাচ্ছি, এই উলোথ্রিক্সের ভেতরে হ্যাপ্লয়েড ছিল, সেটা আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম। কখনো কি n/2 কিছু হতে দেখেছো? দেখোনি। এখন যেহেতু এটা n/2 হতে পারছে না, মানে এখানে কোনো মিওসিস হতে পারছে না, তাহলে কি হবে? মাইটোসিস হবে। মাইটোসিস হওয়ার মানে কি, একটা কোষ যদি হ্যাপ্লয়েড হয়, তার থেকে একটা হ্যাপ্লয়েড কোষই হবে, তার মানে হচ্ছে ওদের গ্যামেটটা হবে হচ্ছে আলটিমেটলি হ্যাপ্লয়েড। তো তোমরা যারা ডিপ্লয়েড বলছিলে, 2n বলছিলে, তাদেরটা আসলে হয়নি, কারণ হচ্ছে ওদের বডির মধ্যে মাইটোসিসের মাধ্যমে নতুন করে এই গ্যামেটগুলো তৈরি হয়। এই দুইটা গ্যামেট যখন একত্রিত হবে, এইখানে এসে তৈরি হবে 2n। ওদের জাইগোট হবে হচ্ছে 2n, ডিপ্লয়েড। ওকে, এখন চিন্তা করে দেখো, ওর বডি হচ্ছে হ্যাপ্লয়েড, জাইগোট, ডিপ্লয়েড। কি করতে হবে? আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা কমানোর জন্য আমাদের মিওসিস কোষ বিভাজনটা দরকার। সো আলটিমেটলি এখানে হবে হচ্ছে মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজনের পরে কি হবে? সেখানে একটা থলে আকৃতির অংশ তৈরি হয়ে যাবে, এটাকে আমরা বলবো হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম। এটাকে বলবো জুস্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম কাদেরকে বলি? যেই অংশটা থেকে স্পোর তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এবং এখান থেকে জুস্পোর তৈরি হবে, তাই এটাকে বলছি আমরা জুস্পোরাঞ্জিয়াম। এর ভেতরে জুস্পোরগুলা তৈরি হতে থাকবে। এরপরে এই জুস্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে জুস্পোর বের হয়ে যাবে, যারা আবার 2 ফ্লাজেলা বিশিষ্ট। এই জুস্পোর থেকে পরবর্তীতে আবার ওই অযৌন জননে যেরকম বলেছিলাম যে হোল্ড ফাস্ট তৈরি করবে, কোষ বিভাজনের মাধ্যমে নতুন উলোথ্রিক্স তৈরি হবে, ঠিক একই প্রসেসে এই স্পোরটাও গিয়ে নতুন একটা উলোথ্রিক্স তৈরি করে ফেলে। তো যৌন জননে কি দেখলাম আমরা? যে সেটা আইসোগ্যামাস প্রকৃতির, তাদের প্লাস গ্যামেট আর মাইনাস গ্যামেট দুটাই হবে হ্যাপ্লয়েড প্রকৃতির। এরপরে দুটো মিলে কি হবে? দুটো মিলে ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি করবে, সেই জাইগোটে মিওসিস হবে। মিওসিস হয়ে কি হবে? জুস্পোর তৈরি হতে থাকবে। জুস্পোরটা তার মানে কি হবে? n, হ্যাপ্লয়েড।
এই হ্যাপ্লয়েড জুস্পোরটা পরবর্তীতে কোনো একটা অবলম্বনে গিয়ে বসবে, বসার পরে নতুন একটা উলোথ্রিক্স তৈরি করবে। যখন সে একটু ম্যাচিউরড হয়ে যাবে তখন সে অবলম্বনটাকে ছেড়ে দেবে। এই উলোথ্রিক্সগুলো সবসময় অবলম্বনের উপর থাকে না, তারা মুক্তভাবেও ভেসে বেড়াতে পারে। তো এটা ছিল উলোথ্রিক্সের জনন প্রক্রিয়াটা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পামেলা দশা। পামেলা দশা সম্পর্কে সাধারণ কথায় যদি বলতে চাই, পামেলা দশা হচ্ছে এরকম ভাবে যখন উলোথ্রিক্সটা আছে তার একটা কোষ অনেক বড় হয়ে যায়, তার ভিতরে অসংখ্য স্পোর তৈরি হয়, অসংখ্য স্পোর হয় এবং এর ভেতরে পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে। এই পিচ্ছিল জাতীয় পদার্থগুলো স্পোরগুলোকে একত্রিত করে রাখে এবং পরবর্তীতে যখন সেটা পানির সংস্পর্শে আসে ওই পিচ্ছিল জাতীয় পদার্থগুলো সরে যেতে থাকে। সরে যাওয়ার পরে এই স্পোরগুলো মুক্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে আসলে পামেলা দশা। পামেলা দশাকে সবসময় দেখা যায় না, এটা খুব কম দেখা যায়, খুব বেশি প্রতিকূল অবস্থায়, বা এটা একটা অ্যাবনর্মাল প্রসেসও বলা যেতে পারে। নর্মালি কি হয়, অঙ্গজ জনন হয়, অযৌন জনন হয় আর যৌন জনন হয়। এবং সবসময় মনে রাখবে উলোথ্রিক্সের ক্ষেত্রে যৌন জনন হচ্ছে আইসোগ্যামাস প্রক্রিয়া। তো এটাই ছিল হচ্ছে শৈবাল নিয়ে আলোচনা। তো আমরা প্রথমে শৈবালের লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট সম্পর্কে কথা বলেছি, তারপরে আমরা বিভিন্ন কালারফুল শৈবাল কোনগুলো সেগুলো সম্পর্কে জেনেছি। এরপরে আমরা এককোষী শৈবাল, ফিলামেন্টাস জাতীয় শৈবাল কোনগুলো বা শাখান্বিত শৈবাল কোনগুলো সেগুলো সম্পর্কেও জেনেছি। এরপর আমরা আলোচনা করেছি সাধারণ বৈশিষ্ট্য নিয়ে। এরপরে আমরা তাদের জনন প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে ছিল অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। এরপর আমরা উলোথ্রিক্স নিয়ে আলোচনা করেছি, উলোথ্রিক্সের বৈশিষ্ট্য আমরা জেনেছি, উলোথ্রিক্স কিভাবে বংশবৃদ্ধি করে সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো এটা ছিল আমাদের প্রথম লাইভ ক্লাস, যেখানে আমরা শৈবাল নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তী লাইভ ক্লাসটাতে আমরা ছত্রাক নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা যারা ক্লাসটি করেছিলে তারা সেকেন্ড লাইভ ক্লাসটিতেও থাকবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যেটা আমি অ্যান্সার করতে পারিনি, আশা করি সেকেন্ড লাইভ ক্লাসটিতে তোমাদেরকে অ্যান্সারটা দিতে পারবো।